হল্লা বল হল্লা বল হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। আপনারা দেখছেন হাল্লা বল। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। টুক চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। দেশের সবকটি বুথের ইভিএম এর ভিভিপ্যাটগুলি ঠিক আছে কিনা তা নির্বাচন কমিশনকে জানাতে বলল সুপ্রিম কোর্ট। শুক্রবার বনমালীপুরে ফের ভাঙছে বিজেপি। কামারপুকুরবাড়ে এক যোগদান সভায় কংগ্রেসে যোগ দিচ্ছেন কয়েক শত কর্মী সমর্থক। লোকসভা নির্বাচনে দলীয় অবস্থান স্পষ্ট করতে আইনটিটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত। রাজ্যে যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বড় মাত্রায় তৈরি আইপিএফটি কৈলাসহরে নির্বাচনী সভায় বললেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সরকারি ভাতা বন্ধ, দুঃসহনীয় অবস্থায় কদমতলার মহেশপুর গ্রামের বাসিন্দা বাবুর দাবি, সরকারি সহায়তার জোরালো দাবি। এখন বিস্তারিত। জোট হচ্ছে না ধরে নিয়ে রীতিমতো নির্বাচনী জনসভায় নেমে পড়ল জোট সরকারের ছোট শরিক আইপিএফটি। শুক্রবার দলের 59 জেলা কমিটির উদ্যোগে কৈলাস শহরের চিনি বাগান স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান, রাজ্যের 2 লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে আইপিএফটি দল পুরো মাত্রায় তৈরি। আসন সমঝোতার আশায় না থেকে কোমর বেঁধে নির্বাচনী যুদ্ধে নেমে পড়ল জোট সরকারের ছোট শরিক আইপিএফটি দল। শুক্রবার থেকে শুরু হয় দলের নির্বাচনী জনসভা। এদিন আইপিএফটি দলের প্রথম নির্বাচনী সভাটি হয় কৈলাস শহরের চিনি বাগান স্কুল মাঠে। আইপিএফটি কৈলাস শহর জেলা কমিটির উদ্যোগে এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইপিএফটির সাধারণ সম্পাদক তথা রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এই নির্বাচনী জনসভায় সাংবাদিকদের কাছে বনমন্ত্রী বলেন, দল বিজেপির কাছে লোকসভা নির্বাচনের জন্য পূর্ব ত্রিপুরা আসনটি দাবি করেছে। বিজেপি যদি এতে রাজি না হয় তবে আইপিএফটি দল 2 কেন্দ্রে প্রার্থী দিতে পুরো মাত্রায় প্রস্তুত। মন্ত্রী আরো জানান, পূর্ব ত্রিপুরা আসনটি ছেড়ে দিতে বিজেপি কিছুটা নমনীয় হয়েছে। ডিসকাশন কমপ্লিট হয়নি, তবে আমরা আইপিএফটি এটাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা 2টা প্রার্থী দেব এবং পূর্ব পশ্চিম আমরা 2টা প্রার্থী দেব। এটা আমরা আজ পর্যন্ত সিদ্ধান্ত। কালকেও আমরা মিটিং হয়েছেন জিষ্ণুভট্টা ডেপুটি সিএম বাড়িতে, এখানেও আমরা কমপ্লিট হতে পারিনি। আজকে বোধহয় আমাদের আরও একবার ডাকবেন। তবে আমরা এটাই বলছি, এটা আমাদেরকে পূর্ব আসনে আমাকে দেওয়া হয় এবং পশ্চিমকে ওনারা বিজেপি প্রার্থী দেওয়া হয়। এই ইস্যু নিয়ে কালকেও আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত যদি আপনাদের জোট শরিক বিজেপি যদি রাজি না হচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা ফাইনাল 2টা প্রার্থী দিচ্ছেন? আমরা এটাই সিদ্ধান্ত, কালকে পরশু দিন আমরা ফাইনাল ডিসিশন দিব। কালকেও বলেছেন আমাদের কেন্দ্র বৈঠক, আমাদের এমসিসি কনফারেন্স 16-17 আছে, এখানে আমরা বিস্তারিত আলোচনা করব, আমরা মন্তব্য নেব। পরে একটা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলের আমাদের নেতা আসবো, আমাদের কর্মী আসবো, ওনাকে আমরা বিস্তারিতভাবে বলবো আমরা কি আলোচনা হয়েছে বিজেপির সঙ্গে। এই জনগণ রায় নিয়ে আমরা ফাইনাল ডিসিশন আমরা
17 তারিখ আমরা নেব। স্যার সেই ক্ষেত্রে যদি আপনারা আলগা প্রার্থী দেন তাহলে কি জোট শরিকের মধ্যে একটা ফাটল ধরা দিল না? এটা ওনারাও একটু রিল্যাক্স হয়েছেন, ওনারাও বলেছেন বিজেপির তরফ থেকে যুদ্ধ থাকবো। আমাদের মধ্যে ইস্ট ত্রিপুরাতে ওনারা ফ্রেন্ডলি ফাইট ওনারা করার জন্য আমাকে ওনারা বলছেন। থ্যাংক ইউ স্যার। এদিকে আরো জানা গেছে 16 এবং 17 মার্চ আইপিএফটি দলের এমসিসি কমিটির বৈঠক রয়েছে। এই বৈঠকে কি পরিস্থিতিতে দল দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি এই দুদিন দলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে নির্বাচনী সভাও চালিয়ে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র 9 নং বনমালীপুরে শনিবার ফের ভাঙছে বিজেপি। নির্বাচনের আগে বিজেপিতে যোগদানকারী সক্রিয় কর্মীদের ক্ষমতায় এসে নিষ্ক্রিয় করে রাখার বন্দোবস্তের শেকল ছিঁড়ে শত শত কর্মী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। বনমালীপুরের কামারপুকুর পাড়ে এক যোগদান সভায় উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতৃবৃন্দরা। জানা গেছে মুখ্যমন্ত্রী খাস তালুক বনমালীপুরে বিজেপির এই ভাঙন রোধে আদা জল খেয়ে মাঠে নেমেছিল বিজেপি নেতৃত্ব। এর দায়িত্ব বর্তে ছিল মণ্ডল সভাপতির উপর, কিন্তু এক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন মণ্ডল সভাপতি। পাকিস্তান সীমান্ত বরাবর যুদ্ধ বিমানে বড়সড় মহড়া চালালো ভারতীয় বায়ুসেনা। মহড়ায় যোগদান করে বায়ুসেনার প্রথম সারির একাধিক যুদ্ধ বিমান। বৃহস্পতিবার রাতে পাঞ্জাব ও জম্মুতে এই মহড়ার আয়োজন করে ভারতীয় বায়ুসেনা। মহড়ায় দ্রুত গতিতে ভারতীয় বায়ুসেনার বিমানগুলিকে ভারতের আকাশ সীমার উঠতে দেখা যায়। পাকিস্তান যেভাবে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করেছে তার মোকাবেলা করতে এই মহড়া বলে জানা যায়। উল্লেখ্য, গত 26 ফেব্রুয়ারি সীমান্ত পার হয়ে পাকিস্তানে একাধিক জায়গায় অভিযান চালিয়ে জৈশের জঙ্গি ঘাঁটিগুলি ঘুরিয়ে দেয় ভারতীয় বায়ুসেনার বিমান। এরপরে একাধিকবার ভারতের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা চালায় পাকিস্তানের যুদ্ধ বিমান। ফের যাতে সীমান্ত লঙ্ঘন করতে না পারে তার জন্যই সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে ভারতীয় বায়ুসেনা। পাশাপাশি প্রতিবেশী দেশের আক্রমণ প্রতিরোধ করতে সীমান্তে যুদ্ধ বিমানে মহড়া শুরু করে ভারতীয় বায়ুসেনা। ইউনো ক্যাশ পয়েন্ট নামে একটি অত্যাধুনিক পরিষেবা কেন্দ্রের সূচনা করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর মাধ্যমে মোবাইলে ইউনো অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। শুক্রবার আগরতলা কামারপুকুর পাড়স্থিত এসবিআইয়ের একটি এটিএম কাউন্টারে এই অত্যাধুনিক পরিষেবার সূচনা হয়। গ্রাহকদের স্বার্থে দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও একটি অত্যাধুনিক এটিএম ব্যাংকিং পরিষেবা চালু করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই অত্যাধুনিক ব্যাংকিং পরিষেবাটির নাম ইউনো ক্যাশ পয়েন্ট। মোবাইলে ইউনো অ্যাপ ডাউনলোড করে এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনে এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। শুক্রবার সন্ধ্যায় আগরতলা কামারপুকুর পাড়স্থিত এসবিআই এর একটি এটিএম কাউন্টারে ইউনো ক্যাশ পয়েন্টের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে এসবিআই এর নর্থ জোন রিজিওনাল ম্যানেজার দীপক চৌধুরী, চেয়ারম্যান বিজিত গোস্বামী, চ্যানেল ম্যানেজার সুকান্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন চ্যানেল ম্যানেজার সুকান্ত দাস এই সংবাদ জানান। উইথড্রল ক্যাশ উইথড্রল উইদাউট এটিএম, এটিএম কার্ড ছাড়াও এই কিছু কিছু এনাবল্ড এটিএম সেন্টার আছে, ফার্স্ট পেজ যেটা লঞ্চ হয়েছে আজকে, এগুলো থেকে ক্যাশ তোলা যাবে। তার জন্য ব্যাংকের একটি ফেমাস অ্যাপ আছে ইউনো অ্যাপ। এটা ব্যাংকিং সুবিধা সব করা যায়, ওটার মধ্যে অ্যাকসেপ্ট ক্যাশ। এবং এই ক্যাশের জন্য আমরা এখন এটিএম সেন্টারে এগুলো এনাবল করা হয়েছে, এটা ইউনো ক্যাশ পয়েন্ট। তার জন্য আমরা ইউনো অ্যাপে পাসওয়ার্ড জেনারেট করে এই পাসওয়ার্ড দিয়ে ইজিলি ক্যাশ তোলা যায় এটিএম সেন্টার থেকে। এই এটিএমগুলোকে ইউনো ক্যাশ পয়েন্ট বলা হয়েছে। এবং এই যে পাসওয়ার্ডটা জেনারেট হবে, ইট উইল বি ভ্যালিড ফর 30 মিনিটস। এদের সুকান্ত দাস আরও জানান, প্রথম পর্যায়ে আগরতলায় 14টি এসবিআই এটিএম কাউন্টারে এই ইউনো ক্যাশ পয়েন্ট চালু করা হবে। পরবর্তী সময়ে সবগুলি এসবিআই এটিএম কাউন্টারে এই পরিষেবা পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। নরেন্দ্র মোদী সরকারকে হঠাতে প্রতারিত ছাত্র যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন এসএফআই সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস। শুক্রবার আগরতলার ছাত্র যুব ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে জানান, মোদী সরকার ছাত্র বিরোধী সরকার। পাঞ্জাব প্রথম দিন থেকে সরকার ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সরকারকে পরাস্ত করে দেশের সর্বত্র বামপন্থী প্রার্থীদের জয়ী করতে এসএফআই কাজ করে যাবে বলেও জানান তিনি। পাশাপাশি এসএফআই সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস জানান, দেশের ছাত্র যুব সমাজ কেন্দ্রে বিজেপি সরকারের আমলে সবচেয়ে বেশি প্রতারিত হয়েছেন। তাই এই সরকারকে হঠাতে
দেশের ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মায়ুক বিশ্বাস। আশা হচ্ছে ছাত্র যুব সম্প্রদায়ের প্রতি, তাই জন্য আমরা এই আওয়াজ দিচ্ছি যে বিজেপি হটাও, শিক্ষা বাঁচাও। নবীন প্রজন্মকে, আমাদের দেশকে বাঁচাতে যারা সংবিধানকে অবমাননা করছে এই সরকার, যারা নাজিবকে, যে সরকারকে এখনো খুঁজে পাওয়া গেল না, যে সরকারের সময় আমরা রোহিত ভেমুলার নির্মম পরিণতি দেখেছি, এই ছাত্র বিরোধী এই সরকারকে আমাদের হারাতেই হবে। সেই জন্য আমরা আহ্বান জানিয়েছি বাম সমর্থিত প্রার্থীদের বিপুলভাবে জয়যুক্ত করবার জন্য, এবং তার জন্য এসএফআই সব জায়গায় সর্বশক্তি নিয়ে আমরা কাজ করব। এবং এর সঙ্গে আমরা একটু অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে ছাত্র যুব সম্প্রদায়কে, আপনারা প্রতারিত হয়েছেন 2014 সালে যে আশ্বাস তারা দিয়েছিল নির্বাচনী ইস্তাহারে, তার সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাই আপনারা আসুন, এটা রুখে দাঁড়ানোর, এটা ভারতবর্ষকে বাঁচানোর এই লড়াই, এই নির্বাচন আমাদের এটাতে জিততে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে দলের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার কেন্দ্রীয় কার্যকরী কমিটির বর্ধিত অধিবেশনে বসল আইনপিটি দল। আগরতলা প্রেস ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বর্ধিত অধিবেশনে আইনপিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সহ সবকটি বিভাগীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক দলগুলি সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। এক্ষেত্রে জাতীয় রাজনৈতিক দলগুলির থেকে খুব একটা পিছিয়ে নেই রাজ্যের উপজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলি। লোকসভা নির্বাচনে দলের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছে আইনপিটি দল। শুক্রবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে এই বৈঠক শুরু হয়। একদিনের এই বর্ধিত বৈঠকে লোকসভা নির্বাচনে আইনপিটি দল কোন পথে হাঁটবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন আগরতলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকের আগে আইনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সাংবাদিকদের এই কথা জানান। তিনি আরো জানান, এই বৈঠকে আইনপিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যরা ছাড়াও সবকটি বিভাগীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। আসন্ন লোকসভা এবং আইনপিটির সাংগঠনিক ব্যাপার নিয়ে আমাদের আজকে প্রেস ক্লাবে আইনপিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই অধিবেশনে লোকসভা নির্বাচনে আইনপিটির কি অবস্থান হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের অধিবেশনে বিভাগীয় কমিটির সভাপতি এবং সম্পাদকরা উপস্থিত আছেন। আমরা অধিবেশনের পরে আমাদের আজকের সিদ্ধান্তটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব। কোন পার্টির সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার? সব ব্যাপারটাই আজকে ফাইনাল হবে। দিল্লি গেলেন, দিল্লি গিয়ে সেটাই আলোচনা চলছে, অধিবেশনের পরেই ফাইনাল। বৈঠকে আইনপিটি দলের সাংগঠনিক অবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। গ্রাম পাহাড়ে বর্তমানে জোট সরকারের ছোট শরিক আইপিএফটি দলের দোদুল্যমান অবস্থা। এই অবস্থায় আইনপিটি দলকে কিভাবে জনজাতিদের কাছে আরো গ্রহণযোগ্য করে তোলা যায় সে বিষয়ে নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। অষ্টম শ্রেণীর নাবালিকা এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য। ঘটনা কৈলাসহর পৌর পরিষদের কাজিরগাঁও এলাকায়। আত্মহত্যার কারণ জানা যায়নি। পরিবার সহ এলাকায় শোকের ছায়া। নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় কৈলাসহর মহকুমার কাজিরগাঁও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত নাবালিকা মেয়েটি শহরের বনেদি স্কুল বলে পরিচিত শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পুর পরিষদ সংলগ্ন মূল শহর কাজিরগাঁও এলাকাস্থিত যুব সমাজ ক্লাব সংলগ্ন একটি বাড়িতে এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। বড় মেয়ের বয়স 14। ঘটনার সময় মহিলা ছোট মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যান। ঠিক সেই সময় ঘর খালি থাকার সুযোগকে কাজে লাগিয়ে বড় মেয়েটি ঘরের ভেতর ফাঁসিতে আত্মহত্যা করে। প্রতিবেশীর বাড়ি থেকে ঘরে ফিরে এসে ঘরের ভেতর মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে মহিলা চিৎকার করতে থাকলে বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে। খবর পাঠানো হয় মহিলা থানায়। খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। যদিও পুলিশ আসার আগেই ঝুলন্ত দেহটি নামিয়ে নেয় বাড়ির সদস্যরা। পরবর্তী সময় পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনা প্রসঙ্গে কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাস জানান, যুব সমাজ সংলগ্ন একটা বাড়িতে মা মেয়ে ভাড়া থাকতো। তো ওনার বড় মেয়ে গলায় ফাঁস লেগে আত্মহত্যা করে, এরকম একটা খবর আসে। তখন আমরা যাই, ওখানে যাওয়ার পরে দেখে আমরা অলরেডি বডি নামিয়ে ফেলেছিল।
তখন আমাদের এফএসএল টিম যায় ওখানে এবং আমরা পরের দিন পোস্টমর্টম করা একটা আমাদের ইউডি কেসও রেজিস্টার হয়। মেয়েটা আমাদের কৈলাসহর শিশু নিকেতন স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী ছিল। মূলত কি জন্য সুইসাইড করেছে এরকম কিছু ইনভেস্টিগেশন চলছে, এখনো তো কিছু বোঝা যাচ্ছে না। এদিকে 8ম শ্রেণীর নাবালিকার অকাল মৃত্যুতে মৃতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া বিরাজমান। তবে নাবালিকাটির আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। বনিতি স্কুলের ওই ছাত্রীটি স্কুল সহ পাড়ার সকলের আদরের ছিল। শান্ত স্বভাবের ওই ছাত্রীটি পড়াশোনায় খুব মেধাবী ছিল বলে জানা গেছে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। দেশের সবকটি বুথের ইভিএম এর সাথে থাকা ভিভিপ্যাটগুলি ঠিক আছে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনকে পরীক্ষা করে জানানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের 23টি বিরোধীর রাজনৈতিক দলের যৌথ অভিযোগের ভিত্তিতে শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নির্দেশে গঠিত বেঞ্চ নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে। দেশের 23টি বিরোধী রাজনৈতিক দল যৌথভাবে অভিযোগ জানিয়েছিল যে ইভিএম এর সাথে যুক্ত ভিভিপ্যাটগুলির 50% নিরাপদ নয়, সেগুলি সহজেই হ্যাক করা যায়। ফলে ওইসব ইভিএম এর মাধ্যমে ভোটারদের মতামত সঠিকভাবে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা কম। এর প্রেক্ষিতেই শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত একটি ডিভিশন বেঞ্চ প্রাথমিকভাবে নির্বাচন কমিশনকে এই মর্মে নোটিশ দিয়েছে যে দেশের সবকটি বুথে ইভিএম ভিভিপ্যাটগুলি ঠিক আছে কিনা তা পরীক্ষা করে জানাক নির্বাচন কমিশন। আগামী 25শে মার্চ সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্বাচন কমিশনের কোনো এক আধিকারিককে শীর্ষ আদালতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, 23টি রাজনৈতিক দল সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল। এর মধ্যে 6টি ছিল জাতীয় দল এবং 17টি ছিল আঞ্চলিক দল। অভিযোগকারীদের মধ্যে ছিলেন এন চন্দ্রবাবু নাইডু, এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেসের কেসি বেণুগোপাল, তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন, এসপি নেতা অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ডিএমকে নেতা এম কে স্টালিন। 25শে মার্চে পরবর্তী শুনানির দিন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে কি জানায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। লোকসভা নির্বাচনে আগে বিজেপির সাথে রাজনৈতিক জোটে যাবে না মেঘালয় ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি। বৃহস্পতিবার এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই কথা জানান। তিনি বলেন, বিজেপি উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত তথা সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবকে তিনি এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ভোটের আগে বিজেপির সাথে কোন রকমের নির্বাচনী জোটে যাবার সম্ভাবনা খারিজ করে দিলেন মেঘালয়ের ন্যাশনাল পিপলস পার্টির প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এ বিষয়ে উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। গত মঙ্গলবার অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন রাম মাধব। এই বৈঠকে ন্যাশনাল পিপলস পার্টির প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা রাম মাধবকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, নির্বাচনের আগে বিজেপির সাথে জোটে যাওয়া সম্ভব নয় এনপিপি পার্টির। তিনি জানান, ন্যাশনাল পিপলস পার্টির একটি নিজস্ব পরিচিতি ও মতাদর্শ রয়েছে, সুতরাং এই ক্ষেত্রেও দলের অবস্থান স্পষ্ট। উল্লেখ্য, মেঘালয়ের ন্যাশনাল পিপলস পার্টির মতোই ত্রিপুরাতেও লোকসভা নির্বাচনে একলা চলন নীতি নিয়েই এগোচ্ছে আইপিএফটি দল। বিধানসভা নির্বাচনে জোট শর্ত মেনে আইপিএফটি পূর্ব ত্রিপুরা আসন দাবি জানিয়েছে। এই আসন না পেলে 2টি কেন্দ্রীয় প্রার্থী দেবে আইপিএফটি দল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। মামার বাড়ির প্রতিবেশীর আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কে পড়ে 3 বছর বয়সী শিশু পৃথ্বীশ ঘোষের মর্মান্তিক মৃত্যু। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় আমবাসার বিবেকানন্দ নগরে। এলাকায় শোকের ছায়া। মায়ের অ্যাডহক শিক্ষিকার চাকুরি সূত্রে শিশু পৃথ্বীশ ঘোষের বাস আমবাসার বিবেকানন্দ নগরস্থিত মামার বাড়িতে। দিদা তার নিত্য সঙ্গী, মূল বাড়ি ধর্মনগরে, কিন্তু বৃহস্পতিবার মামার বাড়ির প্রতিবেশী খোকন শর্মার বাড়িতে দিদার সঙ্গে বেড়াতে যায় ছোট্ট পৃথ্বীশ। এর মধ্যে সবার অগোচরে পৃথ্বীশ খোকন শর্মার ঘরের বারান্দার আন্ডারগ্রাউন্ড জলের ট্যাঙ্কে পড়ে যায়।
প্রথম অবস্থায় খোঁজাখুঁজির পর খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। শেষ পর্যন্ত এই জলের ট্যাঙ্ক থেকে পৃথ্বীশের নিথর দেহ ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো লাভ হয়নি। কর্তব্যরত চিকিৎসক পৃথ্বীশকে মৃত বলে ঘোষণা করেন। আগেই পৃথ্বীশের মৃত্যু হয়েছে বলে জানালেন কর্তব্যরত চিকিৎসক। তখন বাচ্চাটা ব্লাডের অবস্থাতেই আইছে, ঠিক আছে, বাচ্চাটা জীবিত আসতো না। তারপরেও আমরা চেষ্টা করছি যাই করাও। ঘটনায় গোটা বিবেকানন্দ নগরে বর্তমানে শোকাচ্ছন্ন পরিবেশ। ঘন ঘন সংজ্ঞা হারাচ্ছেন পৃথ্বীশের গর্ভধারিণী মা। ঘটনায় বাকরুদ্ধ হতবিহ্বল নিহত পৃথ্বীশের দিদিমা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হল্লাবোল। চোরাইপাড়ির কদমতলা থানাধীন মহেশপুর গ্রামের বাসিন্দা গগন তাঁতি 90% প্রতিবন্ধী, কিন্তু অজানা রহস্যজনক কারণে তার প্রতিবন্ধী সরকারি ভাতা প্রাপ্তি বন্ধ। জুটেনি সরকারি ঘর। এই গগন তাঁতির এমন জীবন ধারণ দুর্বিষহ। মধ্যবয়সী গগন তাঁতি চোরাইবাড়ির কদমতলা থানাধীন মহেশপুর গ্রামের বাসিন্দা। এই মধ্যবয়সী গগন তাঁতি 90% প্রতিবন্ধী। এই ব্যাপারে সরকারি সার্টিফিকেটও রয়েছে, কিন্তু সরকারি সহায় সম্বলহীনতার কারণে তার জীবন আজও দুর্বিষহ। বিগত 20 বছর যাবৎ তিনি শয্যাশায়ী। হত দরিদ্র এই গগন তাঁতির ভাগ্যে আজও কোনো সরকারি থাকার ঘর জুটেনি। আরো আশ্চর্যের বিষয় হলো 3 মাস সরকারি প্রতিবন্ধী ভাতা পেলেও বিগত 8 মাস যাবৎ তার সেই ভাতা প্রাপ্তি বন্ধ। এই বঞ্চনার জেরে চলনক্ষম এই গগন তাঁতের এখন দুবেলা পেটে দানা জুটায় দুঃসাধ্য ব্যাপার। এর মধ্যে তার দুর্দশার কথা জানিয়ে এই গগন তাঁতি কি বলছেন শুনুন। তো অনেকদিন ধরে 20 বছর ধরে আমি জায়গা পড়ে আছি, কিছু পাই না। ভাতা মাঝে দিতে পাইতে আসছিলাম, কিন্তু ভাতা কি কারণে অফ দিছে আমার। কিন্তু বাড়ি ঘর লয়া সমস্যা, বৃষ্টি দিলে বাড়িতে থাকতে পারি না। উপরে জল পড়ে, টিন নষ্ট ছেদা ছেদা হয়ে গেছে, ওই জন্য বাড়িতে থাকতে পারি না। উপরে জল পড়ে, তুফান দিলে আমার বাড়ি ঘর একবারে দরজা একবারে উড়িয়া ফেলাই দেয়। তবুও গ্রামের ছেলেরা যারা আছে এখানে একটু দরজা ঠিক করে দেয়। কতদিন স্বচক্ষে না দেখলে এই গগন তাঁতির দুরবস্থা বোঝা বা সেভাবে অনুধাবন করাটা সহজ নয়। এই অসহায় প্রতিবন্ধী গগন তাঁতির সহায়তায় প্রশাসন উদার মন নিয়ে এগিয়ে আসুক, এটাই সর্বসাধারণের আশা প্রত্যাশা। চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হল্লাবোল। আবারও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির শিকার এক ছাত্রী। ঘটনা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স। বাবা মৃত্যুতেও ছুটি পেল না কৈলাস শহরের বাসিন্দা টিপসের ছাত্রী রুবিনা বেগম। উল্টো তাকে কর্তৃপক্ষ গালাগালি করায় ছাত্রটি অজ্ঞান হয়ে যায়। কর্তৃপক্ষের এই অমানবিক আচরণের জেরে শুক্রবার টিপসের পড়ুয়ারা বিক্ষোভে সামিল। পড়ুয়ার সঙ্গে আবারও কর্তৃপক্ষের অমানবিক আচরণের ঘটনায় কলঙ্কিত রাজ্যের শিক্ষাঙ্গন। আবারও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির শিকার এক সংখ্যালঘু ছাত্রী। ঘটনা মর্মান্তিক এবং লজ্জাজনক। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে তথা টিপসে। টিপসের ছাত্রী কৈলাস শহরের বাসিন্দা রুবিনা বেগম বৃহস্পতিবার খবর পায় তার বাবার মৃত্যু হয়েছে। স্বভাবতই শোকগ্রস্ত রুবিনা সেদিন ছুটি চাইতে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়। কি আশ্চর্যজনক ঘটনা! সমস্ত রকম মানবিকতাকে উপেক্ষা করে টিপস কর্তৃপক্ষ ছাত্রীটির ছুটি মঞ্জুর করতে রাজি হয়নি, উল্টো তাকে গালাগাল করে। তাতে রুবিনা ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। সেই খবর ছড়িয়ে পড়তেই স্বভাবতই টিপসে পাঠরত পড়ুয়াদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সেই ক্ষোভে শুক্রবার সকালে সংশ্লিষ্ট টিপসের পড়ুয়ারা একযোগে কলেজ চত্বরে বিক্ষোভে সামিল হয়। অভিযোগের সুরে ছাত্রীরা কি বলছেন শুনুন। আমার বাবারে নিয়ে শিলচর যাবো, শিলচর না গুয়াহাটি জাহানি নিয়ে যে তুমি গিয়ে কি করবা এই কথা হচ্ছে। তখন থেকে আমার বাবা অসুস্থ হইলে কি এরকম করা হয় যে তোমার সার্জারি করার লিগে মেয়েরা যায় বাবারে দেখতে, এরকম হলে তো ডক্টর দরকারই নাই। তার বাবার এতটুকু কি কইছে, তার বাবা দুইবার স্ট্রোক করছে, রক্ত বমি হইতেছে, তারপরে কইছে তুমি এখন গিয়ে কি সার্জারি করতে যাইবা? তার বাবারে কি
কর্মচারী মহলের একাংশের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ রীতিমতো অরাজকতা চালিয়েছে। এমনকি কলেজের ইনচার্জ মাধবেন্দ্র কুমারের বিরুদ্ধে একনায়কতন্ত্রেরও অভিযোগ উত্থাপিত। এই রুবিনা বেগম কর্তৃপক্ষের মাধ্যমে হয়রানির শিকার হওয়ার ঘটনায় বর্তমানে উত্তপ্ত গোটা কলেজ চত্বর। অভিভাবক মহল ক্ষুব্ধ, পড়ুয়াদের মধ্যে ক্ষোভ তুষের আগুনের মতো জ্বলছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবুল। বন দপ্তরে বিট অফিসারের হুমকিতে দোকান ও বসতঘর ভাঙতে বাধ্য হলেন তেলিয়ামুড়ার চাকমাঘাটের পূর্ব বাজারের হতদরিদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবসায়ী চন্দন রায়। পরিবার পরিজনদের নিয়ে এই অসহায় ব্যক্তির এখন খোলা আকাশের নিচে ঠাঁই হল। জনসাধারণ বিস্মিত। একেই বলে সরকারি হুমকি। এই হুমকির জেরে নিজ দোকান ও বসতঘর ভাঙতে বাধ্য হলেন তেলিয়ামুড়ার চাকমাঘাটের পূর্ব বাজারের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবসায়ী চন্দন রায়। এই ঘরেই চন্দন রায় পরিবার নিয়ে বাস করেন এবং তাতে দোকানদারি করে পাপি পেটের আহার জোগাড় করেন। কিন্তু এর মধ্যে বুধবার চাকমাঘাট স্থিত বন দপ্তরের বিট অফিসার বিমল দাস সরকারি কাগজপত্র দেখিয়ে জায়গাটি বন দপ্তরের বলে জানিয়ে হতদরিদ্র চন্দন রায়কে তার ঘরটি তৎক্ষণাৎ ভেঙে ফেলার নির্দেশ দেন। না ভাঙা হলে থানায় মামলা করারও হুমকি দেন এই বিট অফিসার। তাতে ভীত হয়ে শেষ পর্যন্ত তার নিজ হাতে গড়া ঘরটি নিজে ভেঙে ফেলেন চন্দন রায়। তাতে সহায় সম্বলহীন এই চন্দন রায় পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় শাসক দলীয় নেতারা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে শুনে চলে গেলেও কোন রকম সুরাহার প্রতিশ্রুতি দিতে পারেননি। সংশ্লিষ্ট এলাকায় আরো কয়েকটি ঘর থাকলেও শুধুমাত্র তার ঘরটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন এই ক্ষতিগ্রস্ত হতদরিদ্র চন্দন রায়। আচ্ছা, কি হয়েছে আপনার সঙ্গে? ওই তো স্যারে আইসে আইসারে কইছে বিমল দাস স্যার তাই আইসে আইসারে কইছে ঘরটা অক্ষরের ভিতরে ভেঙে ফেলাও, ফাইল টাইল নিয়ে আইসে আইসারে কইতেছে অক্ষরে ঘরটা ভেঙে ফেলাও, না ভেঙে ফেলাই আমি খোয়াই যাই কেস করবো। এরপর তুমি খোয়াইয়া বাড়িয়ে দৌড়াদৌড়ি করবা। টিন টিন কিন্তু একটা লাগাইতে পারত না, চলে ক্যামেরা লাগাইলে আবার শুনতাছি এর মধ্যে শুনতাছি 4 জনে কমপ্লেন করছে। তার কারণে 4 জনে কমপ্লেন করছে বড় অফিসারদের, এই কারণে এইভাবে ইয়া করতেছে। আর বড় দিকে তাই না চাপ দেয়, তাই না এসে এইভাবে চাপ দিয়ে লাগতেছে। আপনি কত বছর ধরে এলাকাতে থাকেন? আমি জন্মের পরে 47 বছর চলতেছে। আমি ওই 18 মোড়ার সামনে বিশ্বকর্মা মন্দিরটা এখানে বাড়ি। বাবা যে এই বাড়ি কিনছে 77 বছর আগের সাদা কাগজ, মানে ফরেস্ট্রি যাবে এখানে 12-13 খানি জায়গা। এটা তো ফরেস্ট্রি যাবে। তো আপনার দোকানের মতো এই এলাকাতে আর অন্য কোন দোকান আছে? আরো দোকানও আছে। শুধু আপনারই কইছে? আমারই কালি কইছে। আমি তার ভিতরে ছাপাই আর এইখানে উড়ে খবর পেয়ে বৃহস্পতিবার স্থানীয় শাসক দলীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে আসেন, কিন্তু এই ব্যাপারে কোনো সুরাহার ব্যবস্থা করতে কিংবা প্রতিশ্রুতি দিতে পারলেন না। শুধুমাত্র জায়গাটি পূর্ত দপ্তরের হওয়া সত্ত্বেও কেন বন দপ্তর নাক গোলাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির খোয়াই জেলার সহ সভাপতি রঞ্জিত। আমরা মন্ডল অফিসে মিটিং ছিল আজকে, আমরা তখন একজন ভদ্রলোক গেল, গিয়ে দেখেন আমার ঘরটা ভেঙে টেঙে লাগছে। তখন আমরা দেখতে পেলে এবং জিজ্ঞাসা করলাম কে ভাঙছে, কেন ভাঙছে ঘরটা, এবং জায়গাটাও দেখলাম যে এটা তো পিডাব্লিউডির জায়গা, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে না গিয়ে তার ঘরটা ভেঙে গেছে। খুব গরিব মানুষ, আমরা ঘন্টাখানেক দিনের পয়সা আমাদের একটু করোনা কাছে আমরা পরিদর্শন আছি আর কি। এত দেখলাম খুব খারাপ অবস্থা। কালকে তো খুব কষ্ট করে টিনের চাল না নাই, খুব কষ্ট করে এখানে রাত্রেবেলা যাপন করছে আর কি। জানছেন কারা ভাঙছে? এটা ফরেস্ট ডিপার্টমেন্টের নাকি ফরেস্টার বাবু আইছে, সেটা অর্ডার দিচ্ছে তাদেরকে ভেঙে বাড়াবো। তোমার নামে কে ছিল? গরিব মানুষ আর কি করবো। দোকান ও বসত ঘর হারিয়ে এই হতদরিদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যবসায়ী চন্দন রায় এখন সর্বহারা, ব্যাপক সমস্যার সম্মুখীন। ঘটনায় এলাকাবাসী বিস্মিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। পরিকাঠামোগত বিভিন্ন পরিষেবার খোঁজ খবর নিতে শুক্রবার ঝটিকা সফরে জিবি হাসপাতালের ট্রমা সেন্টার পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। সফরকালে রোগী সহ স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সাথে কথা বলে পরিকাঠামোগত বিভিন্ন পরিষেবার খবরাখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার ঝটিকা সফরে জিবি হাসপাতালের ট্রমা সেন্টার পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সেন্টারের রোগী সহ চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন, ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরেন।
ভবিষ্যতে সংশোধন করার কথাও জানান। পরিদর্শন শেষে হাসপাতালে উপস্থিত সংবাদ মাধ্যমকে দেওয়া এক মুখোমুখি সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রুটিন সফরে শুক্রবার জিবি হাসপাতাল সফরে আসেন। আর এই সফরের উদ্দেশ্য প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের পরিষেবায় কি কি দুর্বলতা রয়েছে, দুর্বলতার দিকগুলিকে চিহ্নিত করা, পাশাপাশি কিভাবে আরও উন্নত পরিষেবা দেওয়া যায়, হাসপাতালে বিভিন্ন পরিকাঠামোগত পরিবর্তন করা, মফস্বলী রোগীদের এবং রোগীর পরিজনদের থাকার ব্যবস্থা সহ ঠিকঠাক পরিষেবা প্রদান করা, এমার্জেন্সি বিভাগকে কিভাবে আরো উন্নত করা যায়, ঔষধপত্র হাসপাতালে মজুদ থাকা সত্ত্বেও রোগীদের মধ্যে ঠিকঠাকভাবে প্রদান করা হয় কিনা সেদিকটার খোঁজ খবর রাখা, মজুদ স্টক কম্পিউটারে স্টোর করা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নিতে স্বাস্থ্যমন্ত্রীর এই রুটিন সফর। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সফরকালে তিনি হাসপাতালে বিভিন্ন রোগীর স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করে কিছুদিন পরপর হাসপাতালের চিকিৎসক সহ দায়িত্বপ্রাপ্ত সমস্ত কর্মীদের নিয়ে সভা করে বিষয়গুলি সুরাহার পথ তৈরি করেন। হাসপাতালের সার্ভিস কোথায় কোথায় কি দুর্বলতা রয়েছে, আরো কিভাবে বেটার ইমপ্রুভমেন্ট করে মানুষকে পরিষেবা আরো বেটার পরিষেবা দেওয়া যায়, দুর্বলতার দিকগুলো চিহ্নিত করা, আরো সহজ এবং সরলীকরণ, যেরকম ধরুন আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডাপ হচ্ছে, পরিকাঠামোগত বিভিন্ন দিকে চেঞ্জ আসছে। অবশ্যই একটা পেশেন্ট আসলে পরে সে কোথায় যাবে, কি করবে না করবে সঠিক প্রচুর সময় দিতে হচ্ছে এখানে। তো এখানে এই জিনিসটা আমার প্রচুর এসছে, এটাকে কীভাবে কাটিয়ে ওঠা যায়, নিউরো সার্জারি ডিপার্টমেন্টকে কীভাবে স্ট্রেংথেন করা যায়, ওষুধপত্র থাকা সত্ত্বেও আমাদের সঠিক মজুদের স্টকটা কম্পিউটারে ব্যবহার করছি না, মানুষকে পর্যাপ্ত প্রেসক্রাইব না করে এই ওষুধগুলো যেন মানুষকে দেওয়া যায়, এই প্রসেসটা ত্বরান্বিত করা, এই সমস্ত ধরনের দুর্বলতার দিকগুলো চিহ্নিত করে যেই অবজারভেশন আমার বিগত দিনগুলো পেশেন্ট থেকে বিভিন্ন জনের কোথার থেকে আমাদের হাসপাতালে ডাক্তারবাবু, নার্স, সিস্টার, ওয়ার্ড বয় প্রত্যেকের থেকে যে ইনপুট সংগ্রহ করি, তার থেকে যেটা আমি আমার যে ধারণা, সেই ধারণা থেকে এখানে একটা মিটিং থেকে এটাকে আরো ইমপ্রুভ কী করে করা যায় এটা বিস্তারিত। শুক্রবার তিনি হাসপাতালে ট্রমা সেন্টার পরিদর্শন শেষে হাসপাতালের কিছু বিভাগও ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করা সহ কেন্দ্রে পুনরায় মোদী সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সারা দেশের সাথে রাজ্য জোর কদমে প্রচারে নেমেছে শাসক দল বিজেপি। এরই অঙ্গ হিসেবে শুক্রবার দিনভর খোয়াই জেলায় বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে চলে ঘরোয়া সভা সহ বিভিন্ন ধরনের আলোচনা সভা। রামচন্দ্র ঘাট ও কল্যাণপুর বিধানসভা এলাকায় এদিন দিনভর বিধায়ক সহ জনজাতি নেতারা প্রচারাভিযান চালান। বিধায়ক মীনাক্ষী দাস চৌধুরী কল্যাণপুরের বেশ কয়েকটি জনজাতি এলাকার এদিন উঠোন সভা করেন। উঠোন সভার শেষে রামচন্দ্র ঘাট মণ্ডলের সাংগঠনিক সভায় যোগ দেন বাগানবাজারে। উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়ও। সব মিলিয়ে প্রচার অভিযানকে ঘিরে কল্যাণপুরের শাসক দল বিজেপি ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। এই নতুন সরকারের যে পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য, আমরা এক বছরের মধ্যে যে চিত্র দেখতে পেয়েছি আয়নার মতো পরিষ্কার। জনজাতি অংশের মানুষদের উন্নয়ন করার লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে। তাকে যদি আরো তড়িৎ গতিতে উন্নয়নমুখী করতে হয়, তার জন্য সামনে যে লোকসভা নির্বাচন 2019, সেই 19 লোকসভা নির্বাচনে আমাদের যারাই আগামীকালকে হয়তো প্রার্থী হিসেবে ঘোষিত হবে, সেই প্রার্থীকে আমরা সবাই মিলে বিধানসভা নির্বাচনে যেভাবে বিরোধীদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে নতুন সরকার প্রতিষ্ঠিত করেছি, তদ্রূপ যারাই বিরোধী দলের প্রার্থী হবে তাদেরকে জামানত জব্দ করে আমাদের সরকারের জোট সরকারের যারা প্রার্থী হবে ওই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে কেন্দ্রের মোদীজির নেতৃত্বে সরকারে একজন প্রতিনিধি হিসেবে সেখানে পাঠাবেন। খোয়াই ব্লকের বারোবির গ্রাম পঞ্চায়েতে দায়িত্বরত সচিব বিপ্লব পালের বিরুদ্ধে
অর্থ তছরূপের মামলা প্রাথমিক তদন্তে প্রমাণিত। খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তে পুলিশ। দীর্ঘদিন ধরে খোয়াই ব্লকের বারবিল পঞ্চায়েতের দায়িত্বরত সচিব বিপ্লব পালের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। অবশেষে প্রাথমিকভাবে সে দুর্নীতি প্রমাণিত। অভিযোগ মূলে ব্লকের বিডিও অনুরাগ সেন 3 জনের একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করেন। সে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত যে এই পঞ্চায়েতের সচিব বিপ্লব পাল সরকারি অর্থ তছরূপ করেছেন। দুদিন তদন্ত শেষে বিডিও অনুরাগ সেন জানান বহু টাকা নয়ছয় হয়েছে, বিশেষ করে পিডিএফ এবং এফএফসি ফান্ডের টাকা নয়ছয় হয়েছে। বিষয়টি পঞ্চায়েত দপ্তরের অধিকর্তাকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এমনকি শুক্রবার খোয়াই থানায় 33 লক্ষ টাকা তছরূপের অভিযোগে পঞ্চায়েতের সচিব বিপ্লব পালের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান। আর বর্তমানে এই বারবিল পঞ্চায়েতের এই অভিযুক্ত সচিব বিপ্লব পালকে অপসারিত করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন খোয়াই ব্লকের বিডিও অনুরাগ সেন। আমি একটা অর্ডার করে ইনচার্জের পদ থেকে আমি সরিয়ে ওনার যে সেই পঞ্চায়েতে একজন এডিশনাল সেক্রেটারি ছিলেন মহিলা, ওনাকে আমি ইনচার্জের দায়িত্বটা দিয়েছি আজকে। কিন্তু ওনাকে যেহেতু এখন ইলেকশন কোড অফ কন্ডাক্টের আওতায় আসে, তো আমরা কাউকে ট্রান্সফার করতে পারবো না। আমি ডিএম বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আমি একটা পারমিশন চেয়েছি যাতে করে ওনাকে ট্রান্সফার করা যায়। এখন এটা পরবর্তীটা আমরা কিছু কাজ হলে আমরা বলতে পারবো। অন্যদিকে খোয়াই থানার ওসি পার্থ চক্রবর্তী জানান খোয়াই বিডিও অনুরাগ সেন এই ব্যাপারে এফআইআর দায়ের করেছেন। আর অভিযুক্ত বিপ্লব পালের বিরুদ্ধে 33,03,171 টাকা তছরূপের মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। অ্যামাউন্টটা ওনারা দিয়েছেন যে 33,03,171 টাকা। এর মধ্যে কিছু টাকার ভাউচার ওরা দিয়েছেন, ক্যাশবুকে এন্ট্রি নেই, বিভিন্ন রকমের এটা আছে, এটা ইনভেস্টিগেশনে বেরোবে সব কিছু। অ্যাপারেন্টলি আমরা যেটা এফআইআর পেয়েছি, এফআইআর আমরা ক্রিমিনাল মিসঅ্যাপ্লিকেশন পেয়েছি, আমরা মামলা নিয়েছি। ঘটনার সভাপতি বারবিল পঞ্চায়েতে কর্মীদের পাশাপাশি অন্যান্য সাধারণের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখা যাক এই মামলার জল কোন দিকে গড়ায়। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আদে রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। দেশের সবকটি বুথের ইভিএম এর ভিভিপ্যাটগুলি ঠিক আছে কিনা তা নির্বাচন কমিশনকে জানাতে বলল সুপ্রিম কোর্ট। শুক্রবার বনমালীপুরে ফের ভাঙছে বিজেপি। কামারপুকুর বাড়ি এক যোগদান সভায় কংগ্রেসে যোগ দিচ্ছেন কয়েক শত কর্মীর সমর্থক। লোকসভা নির্বাচনে দলীয় অবস্থান স্পষ্ট করতে আইনটিটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত। রাজ্যে যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বড় মাত্রায় তৈরি আইপিএফটি কৈলাসহরে নির্বাচনী সভায় বললেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সরকারি ভাতা বন্ধ, দুঃসহনীয় অবস্থায় কদমতলার মহেশপুর গ্রামের বাসিন্দা গগন দাবি। সরকারি সহায়তার জোরালো দাবি। শেষ করার আগে আরো একবার শিরোনাম। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হাল্লা বল।